হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আর তোমরা দেখতে পাচ্ছ যে আজকে ফিলোসফির একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি, সেটা হচ্ছে হেত্যাভাস। আহ, এই এই টপিকটা ভীষণ গুরুত্বপূর্ণ এই জন্যেই যে উম, এটা এসএলএসটি তে যেমন গুরুত্বপূর্ণ, ওয়েস্ট বেঙ্গল পিএসসি তে ইম্পর্টেন্ট, নেট সেটের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ, গেটের ক্ষেত্রেও কিছু ক্ষেত্রে প্রশ্ন এরকমটা আসতেই পারে। আবার অন্যান্য যে সকল ফিলোসফির পরীক্ষাগুলো আসে, প্রতিযোগিতামূলক পরীক্ষা, সেই সব ক্ষেত্রেই হেত্যাভাস ভীষণ গুরুত্বপূর্ণ। আমি আজকে হেত্যাভাস শুরু করবার আগে একটা কথা বলে নিই। যার কাছে সময় নেই, মানে এখন হয়তো সময় নেই ভিডিওটা দেখবার জন্য, তাকে বলছি যে এখানে স্টপ রাখো, পরে একটা টাইমিং বসে দেখো, তাহলে কি হবে, বিষয়টা বুঝতে সুবিধা হবে। কারণ আজকে আমি বোঝাবো হেত্যাভাসকে, মানে না বোঝালে না সম্ভব নয়। তো বিষয়টা আমি খুবই সংক্ষিপ্ত সারে আমি বোঝানোর চেষ্টা করব, মানে যতটা পরিমাণে সংক্ষিপ্ত করা যায় আহ, সেই রকম সংক্ষিপ্ত সারে বোঝানোর চেষ্টা করব। এমনটা তো নয় যে আমাকে এখানে কোনো নোটস দিতে হচ্ছে, যেটা এমএ লেভেলে কিংবা গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে কাজে লাগে। সেই রকম নোটস তো আমাকে দিতে হচ্ছে না, আমাকে এখানে বোঝাতে হচ্ছে, মানে কোনটা মানে কোনটা সঠিক কোনটা ভুল এই জাতীয় ক্ষেত্র, বা কি করে আমি চিনতে পারবো যে সেটা হলো অমুক হেক্তাভাস বিষয়টি, এই রকম বিষয়। তা আমি আমি হচ্ছে এই উম, সেটাই বোঝানোর চেষ্টা করব, যেটা তোমাদের পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগে। অল্প সময়ের মধ্যে কিভাবে তুমি শিখতে পারবে, টিপস থাকবে আজকের এই ক্লাসে, টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে, যাতে তুমি উপকৃত হতে পারো। আচ্ছা, তুমি যে প্ল্যাটফর্মে রয়েছে সেই প্ল্যাটফর্মটির নাম হলো ইয়োর ফিলোসফি, এবং এটাই একমাত্র ফ্রি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম। এছাড়া দ্বিতীয় কোনো ফ্রি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নেই। বাদ বাকি সমস্ত জায়গায় পেইড প্রমোশন চলে, এবং অনেক ছেলেমেয়েরা সেই পেইড প্রমোশনে গিয়ে যুক্ত হয় যাদের কাছে অতিরিক্ত পরিমাণে অর্থ আছে। আর যারা নিম্ন মধ্যবিত্ত তাদের জন্য ইয়োর ফিলোসফি আছে। আমি আছি, যতদিন অবধি আমি বেঁচে আছি। তো আমি ইয়োর ফিলোসফির আজকে পার্ট অর্থাৎ হিত্যাভাস শুরু করবার আগে আরো একটা কথা বলে রাখি, যে হচ্ছে যারা এখন অবধি সাবস্ক্রাইব করনি, তারা কাইন্ডলি একবার সাবস্ক্রাইব করে দিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কিন্তু আমার প্রাপ্য। এবং তোমার বন্ধুদের সাথে বা যারা ছোট ছোট ভাই বোন রয়েছে তাদের সাথে অবশ্যই শেয়ার করে দিও, যারা হিত্যাভাসের ক্ষেত্রে একটু দুর্বলতা অনুভব করে, বুঝতে পারে না যে বিষয়টা কি হবে, কোনটা চিনতে পারে না বা বুঝতে পারে না যে এটা আসলে হলো কি করে। এই রকম একটা চিন্তা ভাবনা যাদের মধ্যে থাকে, তাদের মনে হয় যে আজকে এই ভিডিওটা অনেকটা পরিমাণে সাহায্য হবে। ওকে, তো বক্তব্য দীর্ঘায়িত না করে চলো আজকে বিষয়ের মধ্যে যাওয়া যাক। আমি এই যে হেত্যাভাসকে আলোচনা করার চেষ্টা করেছি, তা অনেকগুলো বই আমি দেখেছি। ঠিক আছে, অনেকগুলো ভারতীয় দর্শনও দেখেছি, যে বইগুলো চলতি বই আর কি, যেগুলো আমাদের আহ, আমাদের অধ্যাপক অধ্যাপিকারা আমাদেরকে যেগুলো সাজেস্ট করেছিলেন সেইগুলো দেখেছি। এবং এতৎ সত্ত্বেও আমি কিন্তু আরো তিনখানা আমি দেখেছি। বইটার নাম হচ্ছে তর্ক সংগ্রহ, যে গ্রন্থ রয়েছে, ইন্দিরাদির বই রয়েছে, আর একটা বোধহয় প্রদ্যোতের বই আছে। প্রদ্যোৎ কুমার মণ্ডল এরকম একটা বোধহয় বই ছিল। আহ দীপক কুমার বাগচি একটা বই ছিল। আমি হাতের কাছে অনেকগুলো বই নিয়ে বসেছি আর কি। দীপক কুমার বাগচি আর নারায়ণ চন্দ্র গোস্বামী একটা বই ছিল আর কি। তো এই সবগুলো বই আমি দেখে টেখে নিয়ে আহ, আমি হচ্ছে এই বিষয়টাকে বানানোর চেষ্টা করেছি। আর একটা বই আমার কাছে আছে বটে, সেটা খুবই ছোট্ট একটা বই। সেই বইটা না নাম টাম কিছু জানি না, ওটা কলেজ সিটেই পেয়েছিলাম। মানে ও শুধু তর্ক সংগ্রহ বলে লেখা ছিল, মানে জাস্ট একটা পেজের মধ্যে তর্ক সংগ্রহ বলে লেখা ছিল, দিয়ে ওই পেজটাকে উল্টালাম পুরো, মানে কি বলবো, মানে পুরো কন্টেন্ট গুলো স্টার্ট হতে শুরু করলো, বুঝতে পারছো তো। তো ওটা বেশ সংস্কৃত ধাঁচের একটা বই ছিল। তো ওই বইটা একটু মাথায় রেখেছিলাম। ওই বইটা আছে আমার দেরাজে আছে, ওটা বের করিনি। ওর মানে অনেক পুরনো একটা বই তো। তো যাই হোক, বিষয় তাহলে আজকে শুরু করা যাক, কেমন? দেখো, এখানে মূলত মানে হিত্যাভাসের ক্ষেত্রে আমরা আহ, খেয়াল করে দেখো, আমরা অনুমান প্রক্রিয়ার মধ্যে ঢুকেছি, মানে অনুমানের বিষয়ের মধ্যে আমরা এসেছি। এবং এখানে পক্ষ, সাধ্য আর হেতু, এই তিনটি বিষয়কে আমাদেরকে চিনতে হবে, জানতে হবে। যারা পক্ষ, সাধ্য, হেতু চেনে না জানে না তাদের ক্ষেত্রে একটু অসুবিধে হবে। আমি বহু আগে বোধহয় বোঝানোর সময় বলেছিলাম যে হচ্ছে পক্ষ হচ্ছে স্থান। কোন স্থান? না হচ্ছে যেই স্থানে আমরা আমরা অবস্থান করি। ধরো আমার বাড়ি,
আমার বাড়িটা হচ্ছে আমার আমার স্থান। তুমি যে বাড়িতে বসে দেখছো সেই বাড়িটা হচ্ছে তোমার স্থান, তাহলে ওটা তোমার পক্ষ। ঠিক আছে? এবার ওই বাড়িতে ধরো আমি তোমাকে খুঁজতে এসেছি। ঠিক আছে, আমি তোমাকে খুঁজতে এসেছি, তাহলে সেক্ষেত্রে তুমি হচ্ছে সাধন। যদি আমি তোমাকে পেয়ে যাই, তাহলে তুমি হবে সাধ্য। মানে আমি তোমাকে খুঁজতে এসেছি, ওই বাড়ি থেকে আমি তোমাকে খুঁজবো, তাহলে সেটা হলো সাধ্য। তুমি তো সেই বাড়ির ক্ষেত্রে সাধ্য। তাহলে এক্ষেত্রেও হেতুর দ্বারা যদি আমি পক্ষে যাকে খুঁজতে চাইছি, অর্থাৎ কাকে খুঁজতে চাইছি, সাধ্যকে খুঁজতে চাইছি, সাধ্যকে আমার খোঁজাটাকে যদি সঠিক পরিমাণে হয়, তাহলে আমি বলবো যে হ্যাঁ, এই গোটা প্রক্রিয়াটা আমার সঠিক হয়েছে। যদি আমার না হয় তাহলে বলবো যে না, সঠিক হয়নি। আমি ধরো তোমার বাড়ির পরিবর্তে তোমার পাশের বাড়িতে গিয়ে তোমার নাম ধরে ডাকাডাকি শুরু করে দিয়েছি, তাহলে কি সম্ভব তোমাকে সেই বাড়ি থেকে নিয়ে আসা, বা তোমাকে হয়তো কোনো একটা গিফট দেবো, সেটা কি দেওয়া সম্ভব? বা তোমার বাড়িতে হয়তো কোনো একটা পার্সেল এসেছে, সে হয়তো পাশের বাড়িতে এসে তোমার নাম ধরে ডাকাডাকি করছে, কিন্তু সেই বাড়িতে তুমি তো নেই, তাই না? তাহলে সেইটা সম্ভব নয়। তাহলে সেক্ষেত্রে অসিদ্ধ হচ্ছে। মানে অসিদ্ধ বলতে এইভাবে ধরো যে সেক্ষেত্রে যে প্রক্রিয়াটা চলছিল সেই প্রক্রিয়াটা ভুল হয়ে গেল, ভুল বাড়িতে গিয়ে ডাকাডাকি চলছিল। ঠিক এই রকমই একটা চিন্তা ভাবনা প্রাথমিকভাবে মাথার মধ্যে রাখো। ওকে? এবার দেখো, তর্ক সংগ্রহে, মানে আমরা তর্ক সংগ্রহকে অনুসরণ করে যেহেতু চলছি, দেখো তর্ক সংগ্রহে পক্ষের লক্ষণ এভাবে দেওয়া হয়েছে: সন্দিগ্ধ, সাধ্যবান পক্ষ। ঠিক আছে? আর তর্ক সংগ্রহে সপক্ষের লক্ষণ দেওয়া হয়েছে ভাবে নিশ্চিত সাধ্যবান পক্ষ। যেমন হচ্ছে মহানস, চত্বর, যজ্ঞশালা। নিশ্চিতভাবে আমরা যেখানে কি পাচ্ছি না, হচ্ছে মানে এমন একটা পক্ষের কথা বলছি যেখানে নিশ্চিতভাবে আমি সাধ্যকে পেয়ে যাব, মানে হ্যাঁ, ওই বাড়িটাতেই তুমি আছো। এক্ষেত্রে আমি বলছি যে হচ্ছে আহ ধুম দেখে বহ্নি অনুমানের ক্ষেত্রে, হ্যাঁ, বহ্নি অনুমানটা কোথায় থাকবে না, হচ্ছে ওই চত্বর, মহানস, গোশালাতে। এগুলো অবশ্যই থাকবে, যজ্ঞশালাতেই থাকবে, তাই না? ঠিক তেমনি সিমিলারলি ধরো তর্ক সংগ্রহে বিপক্ষের লক্ষণ ভাবে দেওয়া হয়েছে নিশ্চিত, সাধ্য, অভাববান। দেখো সাধ্যের পরে একটা আকার দেওয়া হয়েছে। আকার মানে কি হচ্ছে অ প্লাস অ, অ প্লাস অ ইজ ইকুয়াল টু আ। তাই না? তোমরা সবাই সন্ধি বিচ্ছেদ এইভাবেই তো শিখেছো, অ প্লাস অ ইজ ইকুয়াল টু আ। তাহলে দেখো সাধ্য প্লাস তার আগে যদি অভাব বলি, তাহলে সাধ্য অভাববান বিপক্ষ। নিশ্চিতভাবে সাধ্যের অভাব যেখানে আছে, যেমন কি জলের মধ্যে আমি এক্ষেত্রে ওই ধুম দেখে বন্যী অনুমানের ক্ষেত্রে আমি বন্যী জলের মধ্যে খুঁজে পাবো? কখনো সম্ভব না। তাই যেই জল হ্রদের মধ্যে সম্ভবই নয়। এইটা হচ্ছে বেসিক জিনিস। আমি বোঝানোর ক্ষেত্রে এই বেসিক কিছু কনসেপ্ট গুলোকে মাথার মধ্যে রাখলে না, তুমি দেখতে পাবে যে হচ্ছে এই হেত্যাভাস প্রক্রিয়া সেটা খুবই ইজি থেকে ইজিয়েস্ট হয়ে যাচ্ছে। এবং আমার 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 প্রচেষ্টা সেটাই থাকবে যে তোমার কাছে বিষয়টাকে খুবই ইজি থেকে ইজিয়েস্ট করে তোলার। দেখো তার পরের কথা বলা হচ্ছে যে অর্ণব ভট্ট হেত্যাভাসের যে লক্ষণটি দিয়েছেন তা হচ্ছে অনুমিতি প্রতিবন্ধক যথার্থ জ্ঞান বিষয়ত্বং হেত্যাভাসত্বম। অর্থাৎ অনুমিতির প্রতিবন্ধক যে যথার্থ জ্ঞান, হুম, সেই যথার্থ জ্ঞানের বিষয়টাকে হেত্যাভাস বলে। আমি এখানে এই কথাগুলো কেন আনছি, ডিরেক্ট তো একদম হেত্যাভাস নির্ণয়ের দিকে চলে যেতে পারতাম, এগুলো কেন আনছি কারণ এমসিকিউ জাতীয় প্রশ্নের ক্ষেত্রে এখান থেকেও পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে। এটা যেমন একটা, ঠিক তেমনি মানে প্রসঙ্গ বহির্ভূত তো কোনো আলোচনা হয় না। তাই জন্য আগের বিষয়গুলোকে না ধরে কখনো আসা যায় না। এইভাবে আমি একটা মজার কথা বলতে পারি যে তোমার ডকুমেন্টসে কিন্তু তোমার বাবা মায়ের নাম আছে, বাবা বা মায়ের নাম অবশ্যই আছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু পরিচয়পত্রের মধ্যে সেগুলো আছে। তো ব্যাপারটা হচ্ছে এটাই, যে আমরা ওই ওপরটা ধরে তারপর এই বিষয়টাতে আসতে পারি। তোমাকে জানতে গেলে তোমার পরিবারকেও জানতে হবে, এই রকম ব্যাপার। এখন অবধি দেখবে, খেয়াল করে দেখবে যে হচ্ছে বলা হয় না যে সৎ পরিবারের আহ, আহ, উম, আহ, ছেলে বা সৎ পরিবারের মেয়েকে সন্ধান করছে, তার মানে কি পরিবার কিন্তু সবার আগে কাম্য। পরিবার সঠিক হলে সেই বাড়ির ছেলে মেয়েরাও কিন্তু সঠিক হয়। দেখো ন্যায় মতে সৎ হেতুর পাঁচটা লক্ষণ আছে। কি সেই পাঁচটা লক্ষণ, এটাও তো জানতে হবে। ধরো পরীক্ষায় এমনটা দিয়েই দিল, বেসিক প্রশ্ন, যে হেতুর সৎ হেতুর কটি লক্ষণ আছে, একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, এরকম একটা দিয়ে দিল অপশন, এরকম দিলই আর কি, ধরে নাও। তাহলে অপশন সেক্ষেত্রে পাঁচ যদি থাকে, পাঁচ উত্তর হবে। কি আছে দেখো: পক্ষ সত্য, সপক্ষ সত্য, বিপক্ষা সত্য, অসৎ প্রতিপক্ষ, তার অবাধি তত্ত্ব। নেটের ক্ষেত্রে এই প্রশ্নটা খুবই দিত, এখন দেয় না তবে দিত। কিরকম বলতো: বিপক্ষ সত্য লেখা থাকতো, ঠিক আছে, বিপক্ষা আকারটা থাকতো না। তাহলে অপশনের ক্ষেত্রে বলতো হুইচ ইজ নট,
বা কোনটা ইনকম্পিটিবল এরকম একটা দেওয়া থাকতো। তো সেক্ষেত্রে উত্তর কিন্তু এই বিপক্ষ সত্য বলে যেটা লেখা ছিল আর কি, সেটা উত্তর হতো। কিন্তু যারা বিষয়টাকে জানে না তারা এটাকেও পড়ে চলে যেত, বলতো না এটা ঠিকই আছে, আসলে না বিপক্ষা সত্য আকারটা ওখানে দেওয়া থাকতো না। ঠিক আছে? বা এর মাথায় আমরা ইংরেজি করার সময় আমরা দেখেছি এর মাথায় যখন একটা বার দেওয়া থাকে তার মানে হচ্ছে কি সেটা হলো আ, তাই না? এইগুলো তোমরা তোমরা সবাই বোধহয় এমএ লেভেলেই পড়েছো এগুলো, এইগুলো মানে কোনটাতে কি হয়, কখন ডট হয়, কোনটা বার হয়, এই জিনিসগুলো। এটা আমার এখানে বোঝানোর বিষয় নয়। যাই হোক, পক্ষ সত্য মানে হচ্ছে সৎ হেতু পক্ষে থাকবে, সপক্ষ সত্য হচ্ছে সৎ হেতু সপক্ষেই থাকবে, বিপক্ষ সত্য হচ্ছে সৎ হেতু বিপক্ষে কিন্তু কখনোই থাকবে না। হ্যাঁ, যদি থাকে তাহলে কিন্তু গন্ডগোল আছে, সেটা নিয়ে একটু বাদেই আলোচনা করব। আর অসৎ প্রতিপক্ষ তো হচ্ছে গৃহীত হেতুর তুল্য বা সমান বলশালী কোনো প্রতিপক্ষ হেতু থাকবে না। মানে সমান প্রতিপক্ষ সেই, আমি একবার ছোটবেলায় মানে সেই বইটা বোধহয় নষ্ট হয়ে গেছে, ঠাকুমার ঝুলি একটা গল্পের বই ছিল জানো তো। তার মধ্যে ছিল যে 22 মণ পালোয়ান আর 23 মণ পালোয়ান, বেশ অনেকখানি গল্প হয়ে 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 বেশ ভালো লাগছে, বেশ ভালো লাগছে। তারপরে সবার শেষে দেখলাম যে 22 মণ পালোয়ান আর 23 মণ পালোয়ান তারা দুজনে মারামারি করে চলেছে। এইভাবেই গল্পটি শেষ হয়ে যায়। মানে কি সমান বলশালী একটা বিষয়, কেউ কাউকে খণ্ডন করতে পারছে না। যদি এরকম ক্ষেত্র হয় সমান বলশালী, তাহলে কি নৈয়ায়িকদের সাথে হয়তো বৌদ্ধ, নৈয়ায়িকদের সাথে হয়তো মীমাংসকদের কোনো মতের হয়তো আহ, আহ, মিল অমিলের নিয়ে তর্কাতর্কি হতে পারে। এগুলো হয়, বুঝতে পারছো তো? মানে আমরা এই ফিলোসফির জগৎ এগুলো কিন্তু পাই। অবাধি তত্ত্ব দেখো, সাধ্য বা অনুমেয় ধর্মের অভাব সাধক কোনো প্রমাণ না থাকলে, মানে তাকে অভাব সাধক কোনো প্রমাণই নেই, ঠিক আছে, না থাকলে তাকে বলো অবাধিত। এই যে পার্টটা, এটা একদম ঠোঁটের গোড়ায় রাখতে হবে, বুঝলে তো? এটা হলো সূত্র। হেত্তাবাসে ঢুকতে যাওয়ার আগে এইটাই হলো মেন ফর্মুলা। তোমার এই ফর্মুলা যদি মুখস্থ থাকে তাহলে কিন্তু তুমি পারবে। দেখো, হেক্টাভার্স ছিল তোমাদের পাবলিক ডিমান্ড। আমি তো শেষই করে দিয়েছি, মানে এসএলএসটি সিলেবাস। অন্যান্য টিউশন যারা পড়ছে তারা দেখো চেঁচিয়ে মরছে, আমাকে দিন অমুক নোটস দিন, তমুকটা নেই কেন, ওটা নেই কেন, সেটা হাবি জাবি চেঁচিয়ে তারা পাগল মতো হয়ে যাচ্ছে। কিন্তু আমার এখানে যেটা সব আমার কমপ্লিট করা হয়ে গেছে, সবটাই দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, অবশ্যই ইয়ে পাবে না, কিন্তু তোমরা পিডিএফ পাবে না, বলবে না পিডিএফ দাও পিডিএফ দাও, না, সেটা একদমই দেবো না। কারণ হচ্ছে পরিশ্রম না করলে সফলতা আসে না। দেখো, দেখে দেখে খাতার মধ্যে লেখো, আর খাতায় লিখলে মাথায় থাকে, আমাদের ছোটবেলায় টিচার বলতেন। তো এটা তোমাদের পাবলিক ডিমান্ড ছিল, মানে বহু ক্ষেত্রে দেখেছি কমেন্টের ক্ষেত্রে, দাদা হিত্যাভাসটা দাও। আমার কিছু পরিচিত মানুষজন যারা রয়েছে আর কি, তারা বলছে হিত্যাভাসটা দিয়ে দে দিয়ে দে, হোয়াটসঅ্যাপ করছে, টেলিগ্রামে মেসেজ করছে, এইভাবে খুবই আমাকে ইয়ে করেছে আর কি। তারপরে আমি দিলাম। যাই হোক, এবার দেখো, এই যে হেত্যাভার মানে আমি বললাম যে এটা সূত্র, মানে সৎ হেতুর পাঁচটা লক্ষণ আছে। তাহলে হেতু সৎও হতে পারে, হেতু তাহলে অসৎও হতে পারে। তাহলে হেতু দুটো প্রকার আমরা পেলাম, হেতু সৎও হবে, হেতু অসৎও হবে। তাহলে তুমি অবশ্যই তোমার খাতার মধ্যে লেখো, হেতু দুটো প্রকার হতে পারে, সৎও হতে পারে অসৎও হতে পারে। তাহলে সৎ হেতুর পাঁচটা প্রকার পেয়েছি, সেটা কি কি এইটা। এবার দেখবো যে অসৎ হেতু, ওকে, অসৎ হেতুর সেটাও পাঁচটা প্রকার। আমরা যখন ছোটবেলায় ছিলাম, মানে ওই ধরো ছোটবেলা বলতে গেলে ক্লাস 11-এর ক্ষেত্রে, তখন মানে তোমরাও তখন ছোট ছিলে, ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে, তখনও তোমরা কিন্তু এমনটা মানে পড়েছো যে হচ্ছে হেতুবৎ আভাসন্তে হেত্যাভাস, হেতুবৎ আভাস মানে হেতুর মতো যা আভাসিত হয় সেটাই হচ্ছে হেত্যাভাস। মানে হেতুর মতো আভাসিত হচ্ছে অথচ হেতু নয়, অন্য কিছু, সেইটা, তাই না? ওই যে একটা কথা ছিল না যে হচ্ছে আমাদের ম্যাডাম এরম ভাবে বোঝাতেন যে কাকের মধ্যে তুমি ময়ূর পুচ্ছ লাগিয়ে দিয়েছো, তাহলে সেটি হাজার ময়ূর পুচ্ছ লাগিয়ে দাও না কেন, কাক তো কাকই থাকবে, সে থোড়ি তোমার ময়ূর হবে, হবে না তো। তাহলে কাক তো কাকই থাকলো। তো এই হচ্ছে ব্যাপারটা, মানে ময়ূর পুচ্ছ লাগিয়ে দিয়ে ভাবছে যে ময়ূর হয়ে গেছে, কিন্তু না, হেতুকে যদি তুমি এরকম নানান ভাবে উপাধিযুক্ত করে দাও, দিয়ে এবার তুমি বলো যে না এটা সৎ হেতু, কখনোই নয়। কারণ সৎ হেতুর এই পাঁচটা বৈশিষ্ট্য আছে। এই পাঁচটা বৈশিষ্ট্য ব্যতি রেখে, মানে তা ভিন্নভাবে যদি বলা যায়, তাহলে সেটা হলো হেত্যাভাস হয়ে যায়। কোন কোন ক্ষেত্রে হেত্যাভাস হয় এটা আমার এখন বোঝাতে হবে। দেখো, আবারও বলছি, যার কাছে অধিক সময় নেই তারা এখানে স্টপ করো, অন্যান্য কাজ সারো, সেরে এসে এটা একটু সময় ধরে একটু ধৈর্য ধরে দেখো, বা দেখো মানে খাতা নিয়ে লেখো এবং দেখো। দেখো, ন্যায় মতে অসৎ হেতু বা হেত্যাভাস পাঁচ প্রকার হতে পারে।
কি কি সেটা আমরা একটা দেখব। স্বব্যভিচার বা অনৈকান্তিক হেতুতে বিপক্ষাসত্ব ধর্মের অভাবে এই রকম ব্যভিচার একটা দোষ হচ্ছে। ওকে, তারপরে দেখো বিরুদ্ধ মানে এটা বলা হচ্ছে দেখো হেতুতে স্বপক্ষাসত্ব ধর্মের অভাবে বিরোধ দোষ হয়। নেক্সট হচ্ছে ৩ অসিদ্ধ বা সাধ্য সম বলা হচ্ছে হেতুতে স্বপক্ষসত্ব ধর্মের অভাবে অসিদ্ধ দোষ হয়। ৪ সৎ প্রতিপক্ষ বা প্রকরণ সম এটাকে বলা হয়, তো হেতুতে অসৎ প্রতিপক্ষ তো ধর্মের অভাবে প্রতিপক্ষ দোষ হয়। ৫ বাধিত হেতুতে অবাধিত ধর্মের অভাবে বাধ দোষ দেখা দেয়। আসলে এইটা তোমরা সবাই কিন্তু এই রকম ভাবে একটা পেয়েছো, এই রকম ভাবে তোমরা কিন্তু একটা আহ স্ট্রাকচার, এরকম স্ট্রাকচার তোমাদের সবার বইতে আছে, কিন্তু খেয়াল করে দেখো প্রত্যেকটি বাংলা বইতে এইরকম স্ট্রাকচার আছে, যার মধ্যে একটি বাংলা বই থেকে আমি জাস্ট এটাকে ছবি তুলেছি। হুম, এটা অপরাধ নয় বলে মনে হয়, যে তোমাদের বোঝানোর জন্য আমি ছবি তুলেছি। মানে ওটা তো লিখেই দিয়েছি, এটা হয়তো স্ট্রাকচারটা দেখলে একটু সুবিধা হবে। দেখো অবাধি তত্ত্ব ধর্মের অভাবে বাধ দোষ, আর হচ্ছে যে হেত্যাবাস হচ্ছে সেটা হচ্ছে বাধিত। অসৎ প্রতিপক্ষ তো ধর্মের অভাবে প্রতিপক্ষ দোষ হচ্ছে, আর যে হেত্যাবাস হচ্ছে সেটা হচ্ছে সৎ প্রতিপক্ষ। পক্ষ সত্য ধর্মের অভাবে অসিদ্ধি দোষ হচ্ছে, আর যে হেত্যাবাস হচ্ছে তার নাম হচ্ছে অসিদ্ধ। আবার দেখো পক্ষ সত্য ধর্মের অভাবে বিরোধ দোষ হয়, আর যে হচ্ছে দুষ্টু যে হেতু মানে হেত্যাবাস সেটা হচ্ছে বিরুদ্ধ। বিপক্ষাসত্য দেখো এখানে হচ্ছে ব্যভিচার দোষ হয়, আর হচ্ছে যে দুষ্টু হেতুটা তার নাম হচ্ছে স্বব্যভিচার। এই হচ্ছে মেন স্ট্রাকচার। এটাও না তোমার এই ঠোঁটের আগার মধ্যে রাখতে হবে, মানে জিজ্ঞেস করলেই একদম পারবে, এরকম একটা অবস্থা। জানি সবার মুখস্থ, মানে পরীক্ষা চলাকালীন বা পরীক্ষার সময়কালে সকলেরই মুখস্থ থাকে, কিন্তু এখন অবধি যাদের হয়নি, মানে যারা মানে পাবলিক ডিমান্ড করছিলে আর কি, বোধহয় তাদের হয়নি, এখনো তৈরি হয়নি, তাদের বলছি এটা মুখস্থ করে নাও একদম, মানে ভালোভাবে মুখস্থ করে নাও। আচ্ছা, এবার আসো দেখো তর্ক সংগ্রহ আর তর্ক সংগ্রহ দীপিকা, এই দুটি পার্ট আমরা দেখতে পাই। তর্ক সংগ্রহে তর্ক সংগ্রহকার যিনি তিনি তর্ক সংগ্রহ দীপিকার দীপিকা কার আর কি, আহ, অন্নং ভট্ট, তিনি তর্ক সংগ্রহে একটি কথা যখন বলেছেন তারই ব্যাখ্যা আমরা তর্ক সংগ্রহ দীপিকাতে আমরা দেখতে পাই, তাই না? এবং কিছু ইনক্লুডিং দেখতে পাই। তো তর্ক সংগ্রহে উনি হেত্যাভাসের যে ৫টি প্রকার সে কথা বলেন, আর তর্ক সংগ্রহ দীপিকাতে আমরা দেখি যে হেত্যাভাসের একটা লক্ষণ দেন। এই লক্ষণটা এটা: অনুমিতি প্রতিবন্ধক যথার্থ জ্ঞান বিষয়ত্বং হেত্যাভাসত্বম, এটা হলো লক্ষণ। ওকে, এটা হলো লক্ষণ। আশা রাখি বোঝাতে পারলাম যে হচ্ছে লক্ষণ কোনটা। এই লক্ষণ হয়তো পরীক্ষায় দিতেই পারে, কিচ্ছু বলা যায় না বাবা, ভরসা করে কাকে ভরসা করছো, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। আর বাজার চলতি যে এমসিকিউ বই, মানে আমি সত্যি বিরক্ত হয়ে যাই। তার না আছে প্রশ্নের মাথা, না আছে মুন্ডু, সেই লেখকের ইচ্ছে হয়েছে ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন যেমন তেমন ভাবে করে দিই, দিয়ে সে যাচ্ছে তাই ভাবে করে দিয়েছে, এবার সেই প্রশ্নগুলোকে নিয়ে এক একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে চেঁচিয়ে মরছে, এটার উত্তর কি হবে, অমুকটার উত্তর কি হবে, আমার তার মধ্যে আমাকে কয়েকজন পাঠায়, মারাত্মক রেগে যাই আমি। আমি বলি সেই লেখককে গিয়ে জিজ্ঞাসা করো, ফোন করো যে তিনি কোথা থেকে ওগুলো পেয়েছেন। মানে প্রশ্নেরও মাথা মুন্ডু নেই, মানে সেই টিচারও পাজল হয়ে গেছেন যে আমাকে অনেক, মানে ব্যাপারটা এমনটা থাকে, ওই টিচার মানে সেই টিচার হোক বা সে যাই হোক না কেন, তিনি হয়তো ইচ্ছে হয়েছে যে আমাদের ছোটবেলায় একটা কথা বলা হতো যে উম, আহ, ইতিহাস তুমি যদি লেখো তাহলে অন্ততপক্ষে খাতার পর খাতা ভরে আসবে। মানে এটা যদিও খুব খারাপ কথা, মানে সেই খাতার পর খাতা নাকি ভরে আসলে নাকি প্রচুর পরিমাণে নম্বর পাওয়া যায়। তো মানে এখানে ওর অমনটা দেখা যাচ্ছে, আমি অতগুলো পাতা ভরে ফেলেছি এমসিকিউ দিয়ে, তার মানে ওই বইটাই ভালো। আর যে পড়ছে সেও ভাবছে বাবা এই বই তো বিশাল মোটু বই, এ বইটাই বিশাল ভালো আছে। মানে এত ভুলে ভরা বাজার চলতি বইগুলো তুমি কয়েকটা দেখে রীতিমতো আঁতকে ওঠা, কারণ কেউ যদি ওই বইয়ের ওপর ভিত্তি করে যদি পরীক্ষা দিতে যায়, তার নৌকো ডুববেই ডুববে, মানে গ্যারেন্টি দিয়ে ডুববে। আর সে বুঝতে পারছে না, এবার যখন এবার তারপর করছে কি, মানে ওই প্রশ্নগুলোকে নিয়ে যে মানে ভাবছে এবার তো আমি ডুবে যাব, তখন সে ওইগুলোকে নিয়ে সারা গ্রুপের মধ্যে দৌড়াচ্ছে, এই গ্রুপে দিচ্ছে ওকে দিচ্ছে তাকে দিচ্ছে, বলো এর উত্তর হবে, বলো ওর উত্তর কি হবে। এইরকম একটা অবস্থা এসে দাঁড়িয়েছে, খুবই একটা বিরক্তজনক অবস্থা। আর এরা কেন যে এই বইগুলো কিনছে, আর কেন যে এইরকম করছে, কতবার বলছি বাবা তোমরা টেক্সট বই পড়ো, তোমাদের টিচাররাও বলেছেন ছোটবেলা থেকে, ভেবে দেখো তোমাদের টিচার তোমাদের শিক্ষক শিক্ষিকারাও বলেছেন যে টেক্সট বইয়ের বিকল্প হয় না, টেক্সট বই পড়ো।
কেন জানি না এরা এই ভুলে ভরা এমসিকিউ বইগুলো পড়ে যাচ্ছে, আর মানে পাগলের মতো এই আচরণ চলছে ইদানিং, খুবই বিরক্তজনক এগুলো। যাই হোক, অর্ণব ভট্ট তর্ক সংগ্রহে বলেছেন স্বব্যভিচার বা অনৈকান্তিক হেত্যাভাস তিন প্রকার। সেই তিন প্রকার কি কি? একটা হচ্ছে সাধারণ স্বব্যভিচার বা অনৈকান্তিক। এক্ষেত্রে আমি বলে রাখি, এই যে সাধারণ স্বব্যভিচার বা অনৈকান্তিকের যা উদাহরণ হবে তাই হচ্ছে স্বব্যভিচার অনৈকান্তিক হেত্যাভাসের উদাহরণ, একই উদাহরণ, ওকে। আর একটা হচ্ছে অসাধারণ স্বব্যভিচার বা অনৈকান্তিক, আর একটা হচ্ছে অনুপসংহারী স্বব্যভিচার বা অনৈকান্তিক। তাহলে এই তিনটে প্রকারকে একটু আমাদেরকে জেনে নিতে হবে, বুঝে নিতে হবে, তাহলে বিষয়টা স্পষ্ট হবে, তাই না? তো চলো একটু জেনে বুঝে নিই। সাধারণ স্বব্যভিচার বা অনৈকান্তিক এই হেত্যাভাস আসলে কাকে বলে এবং তার উদাহরণগুলো একটুখানি দেখে নিই। হেতু যদি সাধ্যের অভাবের অধিকরণ অর্থাৎ বিপক্ষে থাকে, তখন থেকে সাধারণ অনৈকান্তিক হেত্যাভাস থাকে। আমি রিপিট করছি, হেতু বিপক্ষে থাকে, এতটুকুই জানো। আর যেহেতু পরীক্ষা এসে গেছে, হেতু কি করছে? আমরা জানি সপক্ষে থাকবে, একটু আগে পড়ে আসলাম, বুঝে আসলাম। এবার দেখছি হেতু বিপক্ষে থাকে, এই বাবা, তাহলে তো দোষ হবে, তাই না? দেখো, পর্বত বহ্নিমান প্রমেয়ত্বাৎ, এটা দিয়েও থাকতে পারে। আবার এমনটা লেখা থাকতে পারে, পর্বতে বহ্নি আছে যেহেতু পর্বতে প্রমেয়ত্ব আছে। এই যে প্রমেয়ত্ব, এটা হলো হেতু, বহ্নিটা হলো সাধ্য, আর পর্বত হলো পক্ষ। আমরা জানি প্রমেয়ত্ব যে হেতুটি রয়েছে, সেই প্রমেয়ত্ব হেতুটা সপক্ষে থাকবে, ঠিক আছে, বিপক্ষে কিন্তু থাকবে না। কিন্তু এই প্রমেয়ত্ব হেতুটা দেখো সপক্ষ অর্থাৎ মহানসে থাকলেও কিন্তু দেখো বিপক্ষের হদে থাকছে। সিমিলারলি আর একটা বোঝার চেষ্টা করো, অভিধেয় কথার অর্থ হচ্ছে যাকে নাম দিয়ে ডাকা হয়, মানে নাম যুক্তকে বলা হয় অভিধেয়ত্ব। তোমার একটি নাম আছে, আমার একটি নাম আছে, তো এইগুলো হলো আমাদের একটা নাম, অর্থাৎ আমাদের একটা অভিধেয় বলা যেতে পারে। অভিধেয় কথার সমার্থক শব্দ হচ্ছে নাম, মানে এইভাবে বোঝো আর কি। তো অভিধেয়ত্বাৎ অর্থাৎ, মানে দেখো শব্দ অনিত্য, অভিধেয়ত্বাৎ অর্থাৎ শব্দ অনিত্য যেহেতু তার নাম যুক্ত। এক্সপ্লানেশনটা হচ্ছে দেখো, যে অভিধেয় এই হেতুটি ঘট পট প্রভৃতি অনিত্য বস্তুতে থাকলেও, দেখো ঘট পট প্রভৃতি অনিত্য বস্তুতে কিন্তু নাম থাকলেও, কিন্তু পরমাণু আত্মা প্রভৃতি নিত্য বস্তুতে আছে। ধরে নাও আজকে আমি বেঁচে আছি, কালকে আমি মরে গেলাম, ব্যাস আমার গল্প ফুরিয়ে গেছে। এবার আহ, যারা অতি প্রাকৃত শক্তিতে বিশ্বাসী, তারা হয়তো এমনটা বলবে সঞ্জীবদার ভূত দেখেছি। বোঝো ঠেলা? সঞ্জীবদার ভূত দেখেছি তার মানে কি, সঞ্জীবদার আত্মা দেখেছে, মানে আত্মাটাকে, আত্মার একটা নাম দিয়ে দিচ্ছে সঞ্জীবদার আত্মা, অথচ আমি জীবিত নেই। বুঝতে বুঝতে পারলে তো, মানে ব্যাপারটা ঠিক এইরকম ব্যাপারটা ঘটছে। সিমিলারলি দেখো, পর্বত ধূমবান বন্যে, অর্থাৎ পর্বত ধূমযুক্ত যেহেতু পর্বতটি বহ্নিযুক্ত। বহ্নি এই হেতুটি মহানস প্রভৃতির সপক্ষে থাকলেও, আবার দেখো অয়গলক বা হচ্ছে জ্বলন্ত লৌহ লৌহ লৌহতে রয়েছে। আমরা জানি যে হচ্ছে বহ্নিটা কোথায় আছে, না হচ্ছে মহানসে থাকবে, রান্নাঘরে আছে, ঠিক আছে, রান্নাঘরে আছে কারণ ধোঁয়া আছে, আগুন আছে, আমরা জানি। কিন্তু এমন একটা বিপক্ষ যেখানে দেখো সে কেবলমাত্র অয়গোলক, মানে হচ্ছে ওই জ্বলন্ত লৌহপিণ্ড, তো জ্বলন্ত লৌহপিণ্ডের মধ্যে আহ ইয়েটা রয়েছে তোমার, কি বলে, কেবলমাত্র আগুনটাই রয়েছে, মানে তাকে এত গরম করা হয়েছে, এত হিট দেওয়া হয়েছে। বিশেষ করে ওই কামারশালায় এরকমটা পাওয়া যায়, এত হিট দেওয়া হয় যে সেই তা থেকে একটা আলো, সাদা আলো আহ, আসে আর কি। এবং কামারশালায় কিন্তু, আগেকার দিনের কামারশালাতে আহ, এই মানে এত হিট দেওয়া হতো আর কি। ওই হাঁপড় বলা হতো, হাঁপড় দিয়ে ওটাকে আহ, ওই কয়লার কয়লার থাকতো, আর এক পাশে হাঁপড় দিয়ে পা দিয়ে বা হাত দিয়ে ওটাকে হাওয়া দিয়ে দিয়ে ওটা গরম করা হতো, এবং সেই লোহাটা, লোহার পিণ্ডটা বা লোহার টুকরোটা এতটাই আলো হতো যে তাতে একটা বিশাল আকার আলো হতো। তোমার বাড়িতে যে আলো জ্বলছে তার তুলনায় বিশাল আলো হতো। তো যাই হোক, সেটা হচ্ছে তোমার লৌহ পিণ্ড, অর্থাৎ বিপক্ষেও রয়েছে, কিন্তু দেখো এখানে কিন্তু কোনো ধোঁয়া নেই। বুঝতে পারছো? সিমিলারলি সিমিলারলি এইগুলো হচ্ছে তোমার আহ, আরো উদাহরণ। আমি ইচ্ছে করে উদাহরণগুলো এনেছি যাতে তোমরা উদাহরণগুলো দেখেও পরীক্ষাতে করতে পারো। এইরকম উদাহরণ পরীক্ষায় থাকবে, বুঝতে পারছো তো? এইরকম উদাহরণ থাকবে এবং তুমি পারবে, আমি বিশ্বাস করছি তুমি পারবে। এবার দেখো, অসাধারণ সব ব্যভিচার হিতাভাস কোনটা? হেতু যদি
সপক্ষ বিপক্ষ কোথাও না থেকে কেবলমাত্র পক্ষে থাকে, তখন তাকে অসাধারণ হেত্যাভাস বলছে। যেমন শব্দ নিত্য শব্দত্বাৎ, কি বলা হচ্ছে আর একবার রিপিট করছি, দেখো সপক্ষ বিপক্ষ কোথাও থাকছে না, কেবলমাত্র পক্ষে থাকছে। কিন্তু আমরা জানি যে সপক্ষে থাকবে, বিপক্ষে থাকবে না, এটা ঠিকই, সপক্ষে থাকবে, কিন্তু না, দেখো পক্ষে থাকছে কিন্তু সপক্ষে থাকছে না। শব্দ নিত্য শব্দত্বাৎ, শব্দ নিত্য যেহেতু শব্দের শব্দত্ব আছে, এক্সপ্লানেশনটা দেখো, শব্দত্ব শব্দত্ব এই হেতুটি দিক কাল আত্মা প্রভৃতি নিত্য বস্তুতে মানে সপক্ষে কখনোই থাকে না, এই নিত্য বস্তুগুলো থাকছে না। আবার দেখো ঘটপট প্রভৃতি অনিত্য বস্তুতেও থাকছে না। তো থাকছে কোথায়, শব্দটা কেবলমাত্র শব্দেই থাকছে, মানে 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 এটা হচ্ছে এই উম, এটা শব্দত্ব হতো আর কি। এই শব্দত্বটা আসলে কোথায় থাকছে, শব্দত্বটা আসলে কেবলমাত্র শব্দেই থাকছে। সিমিলারলি আবার দেখো গৃহনীত, যেহেতু গৃহে গৃহত্ব আছে, তো গৃহত্ব এই হেতুটি সপক্ষ বিপক্ষতে থাকে না, কেবলমাত্র পক্ষেই থাকছে। এই রকম সমস্যা, বুঝতে পারছো তো? সিমিলারলি আরো দুটো আছে, দেখো আপেল মিষ্ট, যেহেতু তাকে আপলত্ব আছে, বা পরমাণু স্বাভাবিক, যেহেতু তাতে পরমাণুত্ব আছে। এখানে হয়তো আপেলত্বাৎ কথাটা থাকতে পারে পরীক্ষার সময়, পরমাণুত্বাৎ কথাটা থাকতে পারে, বয় আকার খন্দের ত, এরকম থাকতে পারে। অনুপসংহারী সব ব্যভিচার, এ তো ভীষণ সহজ। দেখো যে হেতুর সমর্থন সূচক অন্যয় ও ব্যতিরিক দৃষ্টান্ত নেই, সেই হেতু অনুপসংহারী অনৈকান্তিক হেত্যাবাস। যেমন সর্বম অনিত্যম প্রমেয়ত্বাৎ, অর্থাৎ সবকিছুই অনিত্য যেহেতু তা প্রমেয়। এক্সপ্লানেশনটা দেখো, এখানে সবকিছুই পক্ষ হওয়ায় এই অনুমানে সপক্ষ বিপক্ষ কিছু নেই, তাহলে এই সবকিছুই পক্ষ আমি দেখে বুঝবো কি করে বাবা? সেটা তো বোঝার জন্য দেখো পরীক্ষার সময় সর্বম বা হচ্ছে অল দিয়ে দেখবে, ইংরেজি দেখবে অল দিয়ে লেখা আছে। তাহলে অল দিয়ে লেখা আছে যেটা, বা সব দিয়ে লেখা আছে যেটা, সব কিছু বা সর্বম দিয়ে লেখা রয়েছে যেটা, সেটা সবই অনুপসংহারী হেত্যাভাস। বুঝতে পারলাম যে ঠিক কোন ক্ষেত্রে অনুপসংহারী হত্যাভাস হচ্ছে। এটাই তো, এইভাবে তুমি চিহ্নিত করতে পারবে। আর একটা দেখো বিরুদ্ধ হেত্যাবাস, মানে বিরুদ্ধ কাউন্টার করছে, দেখো কিভাবে, দেখো যে হেতুর সঙ্গে সাধ্যের অভাবের ব্যাপ্তি আছে সেই হেতু হলো বিরুদ্ধ হেত্যাবাস। যেমন শব্দ নিত্য কৃতকত্বাৎ, ঠিক আছে, মানে কি তোমার মানে হচ্ছে কার্যের কথা বলা আছে, শব্দ নিত্য কৃতকত্বাৎ, অর্থাৎ শব্দ নিত্য যেহেতু শব্দ কার্য। এবার এক্সপ্লানেশন দেখো, এখানে কার্যত্ব হেতুটি সাধ্য নিত্যত্বের সাধক না হয়ে সাধ্যের অভাবের মানে হচ্ছে অনিত্যত্বের সাধক হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এই কৃতকর্ত যেটা বা কাজের কথা যেটা বলা হচ্ছে, ঠিক আছে, সেই কাজের কথাটা দেখো, কার্যত্ব হেতুটা, ঠিক আছে, কার্যত হেতুটা আহ সাধ্য হচ্ছে এখানে নিত্যত্ব, তাহলে সাধ্য নিত্যত্বের ক্ষেত্রে না হয়ে, ঠিক আছে, কার্য হেতু নিত্যত্বের ক্ষেত্রে আমরা জানি যে কার্য কেন নিত্য হবে না, কারণ কার্য হচ্ছে সৃষ্টি হয়েছে। কার্য মানে তো সৃষ্টি, কারণ থেকে কার্য সৃষ্টি হয়েছে। তার মানে যেটা সৃষ্টি হয় সেটা সবসময় অনিত্য হয়, তা নিত্য হয় না, তাই না? নিত্য মানে কি, যেটা যা কখনোই নষ্ট হবে না সেটা হচ্ছে নিত্য। আর অনিত্য মানে কি, যেটা নষ্ট হয়ে যাবে বা নষ্ট হয়ে যেতে পারে, এই রকম ক্ষেত্র। তো দেখো অনিত্যর কথা বলা হচ্ছে, তাহলে কার্য কিন্তু এখানে অনিত্যই হবে, তাই না? তাহলে অনিত্যত্বের সাধক হয়েছে, সেটাই স্বাভাবিক। কিন্তু এটা যদি কৃতকত্ব মানে মানে যেটাকে বলা যায় কার্যত্ব, সেই কার্যত্ব যদি নিত্যত্ব হয়, যদি এরকম ক্ষেত্রও যদি থাকে, তাহলে সেই ক্ষেত্র তো ভুল, তাই না? তাহলে সাধ্যের অভাবের বা অনিত্যত্বের সাধক হয়ে যাচ্ছে, সুতরাং এটা বিরুদ্ধ হেত্যাবাস হচ্ছে। বুঝতে পারছো? ঠিক তেমনি বন্যী শীতল, যেহেতু তার তেজ স্বরূপ, বন্যী শীতল হতে পারে? তুমি মানে এই কথাটা ভেবে দেখো, বন্যী শীতল হতে পারে? তাহলে বন্যী মানে আগুন আর শীতল মানে ঠান্ডা, ঠিক তার অপোজিট কথা বলা হচ্ছে। বিরুদ্ধ হেত্যাবাস হচ্ছে তাই, যেখানে অপোজিট কথা বলা হবে, পুরো বিষয়টা অপোজিট। ধন কাঙ্ক্ষিত বস্তু, যেহেতু তা অহংকারের উৎস। নদীতে বন্যী আছে, হয় কখনো? হ্রদ বন্যিমান জলাৎ, হয় কখনো? যা উৎপত্তিশীল তাই নিত্য, তাহলে উৎপত্তিশীল মানে তো সেটা অনিত্য হবে, নিত্য কি করে হবে, তাই না? এটাই হচ্ছে মেন ব্যাপার। দেখো সৎ প্রতিপক্ষ হেত্যাবাস, সৎ প্রতিপক্ষ মানে সেই বললাম না একটু আগে, 22 মণ পালোয়ান আর 23 মণ পালোয়ান বিশাল মারামারি করছে, এই হচ্ছে সেই ক্ষেত্র। দেখো যে অনুমানে সাধ্যের সাধক হেতুর মতো সাধ্যের অভাব সাধক অন্য হেতু বা প্রতিপক্ষ হেতু থাকে, সেই হেতু সৎ প্রতিপক্ষ হেত্যাভাস বা প্রকরণ সম হেত্যাভাস। শব্দ নিত্য শ্রাবণত্ব শব্দবৎ, অর্থাৎ শব্দ নিত্য যেহেতু শব্দের শ্রাবণত্ব আছে। যেমন শব্দত্ব, এক্সপ্লানেশনটা দেখো,
নৈয়ায়িকরা কার্যত্ব হেতুর দ্বারা শব্দের অনিত্যত্ব প্রতিষ্ঠা করতে চান, আবার মীমাংসকরা শ্রাবণত্ব হেতুর দ্বারা শব্দের নিত্যত্ব প্রকাশ বা সাধন করতে চান। মানে দেখো, আমি রিপিট করছি, নৈয়ায়িকরা কার্যত্ব হেতু দ্বারা শব্দের অনিত্যত্ব প্রকাশ করতে চাইবেন, কিন্তু মীমাংসকরা শ্রবণ করছে যেহেতু, তাহলে শ্রবণত্ব হেতুর দ্বারা শব্দের নিত্যত্ব সাধন করতে চাইছে। মানে দুটো সমান প্রতিপক্ষ এখানে দাঁড়িয়ে আছে। এইটা হচ্ছে মেন বিষয়। এটা হচ্ছে সৎ প্রতিপক্ষ হেত্যাভাস। ঠিক আছে? আমি কি সৎ প্রতিপক্ষ হেত্যাভাসের কি আর কোনো উদাহরণ দিইনি? একটুখানি দাঁড়াও তো বাবা, আমি একবারটি দেখে নিই, যে না দিয়ে থাকলে উম, কয়েকটা দিয়ে দিতে হবে। হয়তো ডিলিট হয়ে গেছে, এত টাইপ করছিলাম কালকে রাত থেকে, হতেই পারে ডিলিট হয়ে যেতেই পারে। না না, আমি উদাহরণ দিইনি, এটা হচ্ছে সব থেকে বড়, আমি উদাহরণ দিইনি। নেক্সট হচ্ছে অসিদ্ধ হেত্যাভাস। দেখো, যে হেতু সাধ্য পদার্থের মতো অসিদ্ধ, সে হেতু সাধ্য পদার্থের তুল্য বলে তা সাধ্য সম বা অসিদ্ধ হেত্যাভাস। অসিদ্ধ হেত্যাভাস এক্ষেত্রে আমাদের তিনটি প্রকার, সেটা জানতে হবে। এক হচ্ছে আশ্রয়াসিদ্ধ, স্বরূপাসিদ্ধ আর ব্যাপ্যতাসিদ্ধ। এটা আরো সহজ আর কি। দেখো, আশ্রয়াসিদ্ধ মানে হচ্ছে যার আশ্রয়টাই অসিদ্ধ। ঠিক আছে? মানে উম, ধরো বলা হচ্ছে গগন অরবিন্দ সুরভি, ঠিক আছে, অরবিন্দত্বাৎ। ব্যাপারটা দেখো, গগনে অরবিন্দ, গগন মানে আকাশ, আকাশে অরবিন্দ মানে ফুল, আকাশে ফুল ফুটে থাকে? হয় কখনো? হয় না। এই রকম ক্ষেত্রগুলো হচ্ছে আশ্রয় সিদ্ধ হতে পারে, আমি দেখেই চিনে যাব, বুঝতে পারছো তো? শশক শৃঙ্গ, শশক মানে হচ্ছে তোমার খরগোশ, খরগোশের নাকি শিং উঠেছে, আরে হয় কখনো? সেটা আবার নাকি শক্ত, হয় কখনো? তাহলে এই শশকের শিং তো এটা আশ্রয়, মানে শশকের শিংয়ের কথা বলা হচ্ছে, তো এই আশ্রয়টাই তো অসিদ্ধ, মানে ওই শিংটা শশকের মধ্যে থাকছে, হয় না তো? গরুর মাথায় হলে তাহলে হতে পারতো, ছাগলের মাথায় শিং ওঠে আমরা দেখেছি, হরিণের মাথায় ওঠে দেখেছি, সেগুলো হতে পারে। কিন্তু এক্ষেত্রে আশ্রয়টাই তো অসিদ্ধ, শশকের জায়গায় যদি হরিণ থাকতো তাহলে নয় একটু ধরা যেতে পারতো। ঠিক সিমিলারলি দেখো আকাশ পদ্ম, আরে বাবু আকাশে পদ্ম তো আবার নাকি গন্ধযুক্ত, বোঝো ঠেলা। আকাশে নাকি পদ্মফুল ফুটেছে, আর সেই পদ্মফুল নাকি গন্ধযুক্ত, কারণ কি? কারণ সেটা নাকি পদ্ম। হয় কখন এরকম এরকম কথা? তাহলে এই রকম ক্ষেত্র যেটাকে আমরা আশ্রয় সিদ্ধ হেত্যাবাস বলি, দেখেই চিনে নিতে পারবো, এরকম একটা ব্যাপার। তোমাদের আর একটা কথা বলা হয়নি, আহ এটা সবার শেষে বলবো, আর একটা ট্রিক্স আছে, ওটা দেবো সবার শেষে। দেখো, স্বরূপা সিদ্ধ, স্বরূপা সিদ্ধ। দেখো, ব্যাপারটা এরকম, রূপ আমরা কি দিয়ে দেখি? চোখের দ্বারা দেখি। এটা মাথার মধ্যে রাখো, রূপ আমরা কি দ্বারা দেখি? চোখের দ্বারা দেখি। এবার দেখো, অনুমান স্থলে যে হেতুর স্বরূপ অনুমানের পক্ষে থাকে না, সেই হেতু হচ্ছে স্বরূপা সিদ্ধ হেত্যাভাস। শব্দ গুণ ও চাক্ষুষত্বাৎ, অর্থাৎ শব্দ গুণ, যেহেতু শব্দে চাক্ষুষত্ব আছে, শব্দ গুণ, বোঝার ঠেলা, বোঝো আগে ভালো করে বোঝো, শব্দ গুণ যেহেতু শব্দে চাক্ষুষত্ব আছে। গুণ, গুণটা আমরা কি আমরা এ দ্বারা দেখতে পাচ্ছি, মানে চোখের দ্বারা দেখতে পাচ্ছি? ব্যাপারটা এটা দেখো, শব্দ, শব্দ তো শোনা যায়, কিন্তু শব্দ দেখা তো যায় না। তেমনি আকাশ রূপবান, আরে আকাশ তো রূপবান, সেটা তো স্পর্শের মাধ্যমে জানবো, তাই না? আমরা, সরি, আকাশ হচ্ছে রূপবান, সেটা আমরা কিভাবে জানবো? মানে সেটা হয়তো আমরা চোখের দ্বারা দেখতেই পারি না। উম, আকাশ, আকাশ হচ্ছে রূপবান, এটা আমরা চোখের মানে অনন্ত অবস্থা, অনন্ত অবস্থা, যদি আমরা আকাশের মানে কোনো মাথা উঁচু করে যদি খোলা আকাশের দিকে তাকাই, যে সাদা সাদা দেখা যাক বা হচ্ছে যে নীল রঙের যে আভা দেখতে পাওয়া যায়, আমরা হচ্ছে তাকে কি বলতে পারি যে হ্যাঁ ওটা রূপ আছে, অমুকটা রূপ আছে? বলতে পারি না কিন্তু। এগুলো হচ্ছে, এইরকম ক্ষেত্র হচ্ছে স্বরূপা সিদ্ধ। আসলে এক্ষেত্রে স্বরূপের ক্ষেত্র আমরা দেখবো যে কোথাও না কোথাও আমাদের ভিজুয়াল বা চোখটা এখানে কারণ হচ্ছে, বা চোখের দ্বারা দেখা হচ্ছে, এই রকম উদাহরণ আমরা পাবো পরীক্ষার সময়। আত্মা নিত্য যেহেতু তা বিনাশশীল, আত্মা নিত্য যেহেতু তা বিনাশশীল, বোঝো ঠেলা, আত্মা নাকি নিত্য, ঠিক আছে, আমি মানছি। এবার আত্মা বিনাশশীল, আত্মা তো আমরা ভারতীয় দর্শন মতে জানি সেটা অবিনাশী, তাই না? সে তো অবিনাশী। আবার দেখো, গৃহটি নিত্য, যেহেতু তা অবিনাশী, গৃহ তো ভেঙে যেতে পারে, এক একটা বাড়ির মিনিমাম যদি এজ বলা যেতে পারে তাহলে সেটা 50 বছর অবধি হয়, মানে আমার কলকাতার বিষয়বস্তু আমি বলতে পারি, 50 বছর হতে হতে পারে, তারপরে তো জোড়াতালি মেরে চালায়, তারপরে বর্ষাকালে ভেঙে যায়, মানে এই এই ভাঙলো ওই ভাঙলো, এই ভাঙলো ওই ভাঙলো, খবর পাই, প্রায় দেখতে পাই। আর এ মরলো সে মরলো, মানে মানে 50 বছরের অধিক মানে কিন্তু সেটা আর রাখা যাবে না,
হিসেব অনুযায়ী তাই বলে যে ওটা আর থাকা যাবে না। কিন্তু দেখো গৃহ নিত্য কখনো হয়? গৃহ তো অনিত্য, তাই না? এই রকম ক্ষেত্রগুলো। সিমিলারলি দেখো ব্যাপ্যতা সিদ্ধ ব্যাপারটা কি বলতো, মানে হয় না যে আহ, দাঁড়াও বলছি, ভূয়সী প্রশংসা ভূয়সী প্রশংসা কাউকে করা হয়, দেখবে যে কিছু মানুষকে এত বলা হচ্ছে এত বলা হচ্ছে, আর সে দেখবে ওই রকম প্রশংসা শুনে একেবারে গদগদ অবস্থা। তাকে বলা হচ্ছে, ধরো একটা রোগা পাটকাঠির মতো চেহারাকে বলা হলো, আহা তুমি কত সুন্দর, কত সুন্দর। এরকম রোগা পাটকাঠির মতো মানুষকে দেখেছি বহুবার বিবাহ করতে। তো যাই হোক, এরকম তাকে বলা হচ্ছে, আহারে তুমি কত সুন্দর, তোমার মতো সুন্দর ভদ্রলোক ভদ্র মানুষ আর দেখা যায় না, তুমি সব থেকে সর্বশ্রেষ্ঠ অমুক তমুক বলে ভূয়সী প্রশংসা তাকে করা হলো। এই যে তাকে এক প্রকার মানে আহ, কি বলা যেতে পারে, ওই মই দিয়ে একবারে গাছে তুলে দেওয়া হচ্ছে, এইরকম মানে প্রচেষ্টা। তো এইরকম ক্ষেত্রগুলো কিন্তু আসলে মনে রাখতে হবে ব্যাপ্যতা সিদ্ধ হেত্যাভাস। আমি বললাম বটে কি, দেখো বোঝাটা মানে বুঝবে এইভাবে, দেখো যেহেতু উপাধিযুক্ত তা হলো ব্যাপ্যতা সিদ্ধ হেত্যাভাস। যেমন পর্বত ধূমবান বহ্নিমাত্রা, অর্থাৎ পর্বত ধূমযুক্ত যেহেতু তা বহ্নিযুক্ত। এক্সপ্লানেশনটা দেখো, এক্ষেত্রে বহ্নিত্ব এক্ষেত্রে বহ্নিত্ব এই হেতুটি উপাধিযুক্ত হয়েছে। পর্বত ধূমবান বহ্নিমত্তাৎ, অর্থাৎ পর্বতী ধূমযুক্ত যেহেতু তা বহ্নিযুক্ত, এটা উপাধিযুক্ত হয়েছে। এই উপাধি তাহলে কি? উপাধি হচ্ছে আর্দ্র ইন্ধন সংযোগ। সিমিলারলি আর একটা দেখো বুঝতে পারবে, পর্বতে বহ্নি আছে যেহেতু তা নীল ধূম আছে। এইটা না খুব আসে পরীক্ষা, আমি দেখেছি এইটা নীল ধূমাত দিয়ে পরীক্ষায় খুব আসে। পর্বতে বহ্নি আছে যেহেতু তার নীল ধূম আছে, মানে ধূম তো আছে ঠিক আছে, কিন্তু তাকে আমি আরো একটা উপমা এসে যোগ করে দিচ্ছি, নীল ধূম। বুঝতে পারছো? আর এটা বহ্নি অর্থাৎ কথার অর্থ হচ্ছে এখানে কি আর্দ্র ইন্ধন সংযোগ করে দেওয়া হয়েছে। পর্বতে আবার বহ্নি আছে যেহেতু পর্বতে ধূম নাকি সুবর্ণময়। সুবর্ণ মানে সোনার সোনার রং আর কি, বুঝতে পারছো তো? আবার দেখো পর্বতে সুবর্ণময় বহ্নি আছে যেহেতু পর্বতে ধূম আছে। এইরকম ক্ষেত্রগুলো আসলে এরকম ক্ষেত্রগুলো আসলে হয় কি বলতো, এরকম ক্ষেত্রগুলো আসলে মানে অধিক মাত্রায় তাকে বলে দেওয়া, অধিক মাত্রায় তাকে বলে দেওয়া যে হ্যাঁ, মানে আহ, খুব করে বলা। ওই যে বললাম রোগা মানুষটাকে বলা হচ্ছে তুমি সুদর্শন পুরুষ, ঠিক আছে? কিংবা ধরা যাক যে হচ্ছে অন্য ক্ষেত্র মানে এরকম হয় না যে ভূয়সী প্রশংসা, এগুলো করা হচ্ছে আসলে ব্যাপ্যতা সিদ্ধ হেত্যাভাস। বুঝতে পারছো তো? এবার দেখো, যেটা আমি বলছিলাম যে তোমাকে একটা কথা বলবো, এই ধরো এটা দিয়েই বোঝাই। হুম, ধরো এই যে কৃতকর্তা কথাটা রয়েছে, এটাই ধরে নাও, হ্রদ ও বহ্নিমান জলাৎ। এই জলাৎ কথাটা কিন্তু আমরা জানি হচ্ছে হেতু। এটা টিপস দিচ্ছি, হ্যাঁ। এই জলাৎ কথাটাই হচ্ছে হেতু। সিমিলারলি বহ্নিটাকে আমরা জানি এটা হলো সাধ্য, তাই না? সাধ্য। হ্রদটা হচ্ছে আমার কাছে পক্ষ। এতটুকু জ্ঞান তো এইটুকুনিতে হয়ে গেছে, আশা রাখছি। এবার পরীক্ষার সময় পেঁচালো প্রশ্নও তো আমরা দেখেছি, ঠিক আছে? এবার এই পেঁচালো প্রশ্নের ক্ষেত্রে কিভাবে উত্তর করা যাবে? ধরো প্রশ্নটা এরকম এসেছে, এরকম লাইন তুলে দিয়েছে, দিয়ে বলল যে এই লাইনের মধ্যে বা উক্ত লাইনের মধ্যে কোনটি হেত্যাভাস। আমি রিপিট করছি আমার প্রশ্নটাকে, কোনটা হেত্যাভাস? তুমি গোটাটাকে বলতে পারো না, কিন্তু এখানে হেত্যাভাস মানে কিন্তু হেতুটাকে হচ্ছে হেত্যাভাস, মানে আমি হেতুটাকে বিচার করার চেষ্টা করছিলাম। হেতুবৎ আভাসন্তি, যে হেতু বলে মনে হয় অথচ হেতু নয়। তাহলে এক্ষেত্রে উত্তর কিন্তু হবে, যে হেতুটা নিয়ে আমি বিচার বিবেচনা করার চেষ্টা চলছিল, এতক্ষণ ধরে যুদ্ধ করলাম, সেই হেতুটাই হচ্ছে আসলে হেত্যাভাস। ঠিক আছে? আর পুরোটা নির্ণয় করবার জন্য আমার কাছে গোটা লাইনটা আছে, যেখানে কি আছে, সাধ্য আছে, পক্ষ আছে। ওকে, বোঝাতে পারলাম? তাহলে যদি বলা হয় যে কোন টার্মটা, ইংলিশটা একবার দেখে নিও। এই ক্ষেত্রে আমি বাংলা ক্ষেত্রে হয়তো বলতে পারছি না, ইংরেজিটা দেখে নেবে যে কোন টার্মটা হেত্যাভাস। টার্মটা, সেই টার্মটা হচ্ছে কিন্তু ওই পার্টিকুলার ওই হেতুটা, ওই অংশটা। হয়তো পাজেল করবার জন্য ওই অংশটাও হয়তো অপশনে রয়েছে, আর গোটা কথাগুলো হয়তো পরীক্ষাতে থাকতে পারে। বুঝতে পারছো তো? মানে মানে ধরো পরীক্ষার সময় রইলো, ধরো একটা অপশন দিল হ্রদ, একটা অপশন দিল হয়তো বন্যি, আর একটা অপশন দিল হয়তো জল, আর একটা অপশন দিল পুরোটা দিয়ে দিল। এবার পরীক্ষায় প্রশ্ন দিয়েছে হচ্ছে কোনটি হলো হেত্যাভাস, বা কোন টার্মটা,
কোন শব্দটা। তো সেক্ষেত্রে ওই জলটা কিন্তু হেতাভাস, মানে আমি জলটাকে যেহেতু হেতু, মানে আমার মানে ব্যাপারটা কি, এখানে আমাকে নির্ণয় করতে দিয়েছে কোনটা, মানে কোন পার্টিকুলার টার্মটা। আশা করি আমি বোঝাতে পারলাম যে কোনটা হয় এক্ষেত্রে। এটা ছিল টিপস বা ট্রিক্স। ওকে, আমি আশা রাখি যে আমি হেত্যাভাস বিষয়ে খানিকটা হলেও, মানে আমি জানি তোমরা সব জানো বাবা, মিছামিছি আমাকে বলছিলে যে দাদা বলে দাও বলে দাও, কিন্তু ব্যাপারটা হচ্ছে বা এই অবধি থাকুক আর কি, অনেকখানি সময় হয়েও গেছে। পরীক্ষা সামনাসামনি এসে গেছে। তোমরা বুঝতে যদি পারো, আর যদি ভালো লেগে থাকে, যদি, অনেকের ভালো লাগে না, তারা লাইক করে না, সাবস্ক্রাইবও করে না, তাদের কথা বাদই দিচ্ছি, তারাও অনেক ভালো মানুষ, নো ডাউট। কিন্তু যদি ভালো লেগে থাকে, যদি, তাহলে একটা লাইক আমার প্রাপ্য। হুম, একটা সাবস্ক্রাইব, একটা শেয়ার আমার প্রাপ্য। তাহলে মনে রাখবো যে হ্যাঁ, আমার আহ, এই পরিশ্রমটা হয়তো একটু সফল হয়েছে। আর তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, পড়াশোনা করো, খুব বেশি বেশি করে পড়াশোনা করো। আর অবশ্যই বাকি ভিডিওগুলো যারা দেখোনি, ঝটপট দেখে নাও, দেরি করো না, পরীক্ষা এসে গেছে, হ্যাঁ। সব কটা ভিডিও দেখে নাও, কারণ এটা তোমাদের জন্যই তৈরি করা এই প্ল্যাটফর্মটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবারও নেক্সট ডে। তোমাদের সকলের সফলতা কামনা করি।